দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ অংশীজনদের দায়ী দায়িত্ব নিয়েও আমরা আলাপ আলোচনা করছি। প্রতিদিনই সংবাদপত্রে, গণমাধ্যমে কোনো না কোনো সংবাদ উঠে আসছে। আমরা নির্বাচন কমিশনের দায়ী দায়িত্ব নিয়ে কথা বলছি, রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে কথা বলছি, যারা ভোট দেবেন জনগণ তাদেরও অংশগ্রহণ নিয়ে কথা বলছি। সবকিছু মিলে এই যে নির্বাচনের কালীন যে একটা সময়, তখন কার কি দায়ী দায়িত্ব এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জনাব আবু আলম শহীদ খান, সাবেক সচিব বাংলাদেশ সরকারের, আছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম, অর্থনীতিবিদ, এবং অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সমাজবিজ্ঞানী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন কালে তো অনেক পক্ষ, নির্বাচনকালীন একটা সরকার আছে এবং তফসিল ঘোষণার পর তো দায়ী দায়িত্বের একটা বড় অংশ নির্বাচন কমিশনের উপর, রাজনৈতিক দলগুলো আছে, আপনার আমার মতো লোকজনও আছে, সাধারণ সবাই কি যার যে দায়িত্ব পালন করবার কথা সেটা করছেন বলে মনে হচ্ছে, বা কিভাবে আপনি মূল্যায়ন করেন প্রত্যেকের দায়ী দায়িত্ব? প্রথমত হলো যে নির্বাচন একটা ব্যবস্থা এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারের পরিবর্তন হয় এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা। তো এই ব্যবস্থায় কার কি দায় দায়িত্ব এটা মোটামুটি নির্ধারিত আছে। এখন নির্ধারিত দায় দায়িত্ব সকলকে পালন করতে হবে। যিনি নির্বাচনকালীন সরকার থাকবেন তিনি কিভাবে নির্বাচনটাকে দেখবেন, এবং তাদের তো ঘোষণাই আছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চান। এখন এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য দায়টা চলে আসে নির্বাচন কমিশনের উপরে। কিন্তু এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নির্বাচন কমিশন সংস্থা হিসাবে এত স্ট্রং না। তারা মিলিটারি, আমাদের সেনাবাহিনীর মতো বা পুরো পুলিশ বাহিনীর মতো তাদের হাতে এত লোকবল নাই। তাদের যে লোকবল আছে সেই লোকবলের সাথে সেটা খুবই সামান্য লোকবল, জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে তাদের একজন কর্মকর্তা আছেন, কিছু লোকজন আছে। কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করে প্রায় 12 থেকে 13 লক্ষ কর্মচারী, গণকর্মচারী। তারা সরকারি কর্মচারী হতে পারেন, স্কুল কলেজের শিক্ষক হতে পারেন, তারা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, এমনকি ব্যাংকে আইন শৃঙ্খলার বাইরে বলছেন, রক্ষাকারী যে সহ 12-13 লক্ষ। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 6-7 লক্ষের মতো আছে, এবং প্রত্যেক পোলিং স্টেশনে একজন প্রিজাইডিং অফিসার থাকবে, কমপক্ষে 4 জন পোলিং অফিসার থাকবে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকবে। সো এই সব মিলিয়ে একটা নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ, এবং এই কর্মযজ্ঞের মধ্যে প্রধান দায়িত্ব পালন করতে হবে নির্বাচন কমিশনকে। ওনারা আছেন ড্রাইভিং সিটে, মানে ওনারা নেতৃত্ব দিচ্ছেন। মানে একটা বড় জাহাজের কথা যদি আমরা চিন্তা করি, যেটা পানিপথে চলে, সেই জাহাজের ক্যাপ্টেন এবং তার সঙ্গীরা যা করেন, এবং তার সাথে তো অনেক লোকজন জড়িত আছে। তো এই লোকজনকে পরিচালনা করা, তাদের দায় দায়িত্ব যেন তারা ঠিকমতো পালন করে সেটা দেখা, এবং এই সব বিষয়ে যদি কোনো অভিযোগ হয়, পাল্টা অভিযোগ হয়, সেগুলো শোনা, সেগুলোকে আমলে নেওয়া এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। আপনি যেটা বললেন যে এই যে আমলে নেওয়া অভিযোগগুলো, এখন এই 12-13 লক্ষ লোকের একটা ম্যানেভারিং যদি ওইভাবে বলি, এবং তাদের একটা সম্পৃক্তি, এই সক্ষমতার কতখানি তারা ভালো করছেন? এই যে বিভিন্ন অভাব অভিযোগ উঠছে, আইন শৃঙ্খলার কিছু বিষয় আছে, নতুন করে একটা নির্বাচন ব্যবস্থার মধ্যে নেই। আমরা এই নির্বাচনী ব্যবস্থাটা অনেক দিন ধরে আমরা দেখছি, এবং নির্বাচন, ভালো নির্বাচন করা সম্ভব। তারা যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সংবিধান যেটা বলে সেভাবে পালন করেন, তারা যদি আরপিও ফলো করেন, এবং আরপিও পুরোটাই পড়ার কারো দরকার নেই, আরপিওর মাত্র চ্যাপ্টার 4 যদি কেউ পড়ে ভালো মতো, তাতে নির্বাচনে কি আছে, কি হতে পারে, কি হতে পারে, হ্যাঁ হয়তো কি আছে, কি হতে পারে, কোন সমস্যা হলে কি হবে, কোন অপরাধ হলে কি ব্যবস্থা নেওয়া হবে, প্রত্যেকটা ক্লারিফাই করা। সেটা কি তারা এখন পর্যন্ত যেটুকু অভাব অভিযোগ আমরা শুনি সেটা উঠতেই পারে, তাতে কি তারা যথেষ্ট তাদের যে দায়ী দায়িত্ব সেই পরিচয় দিচ্ছেন বলে আপনার মনে হয়? মানে আপনার মূল্যায়নটা কি? এখন পর্যন্ত মনে হচ্ছে যে কিছু অভিযোগ আছে যেগুলো আরো ভালোভাবে দেখা উচিত ছিল, আমলে নেওয়া উচিত ছিল। কিন্তু সার্বিক অবস্থা আগের নির্বাচনের চেয়ে 2014 নির্বাচন যদি আমরা বিবেচনা করি তার চেয়ে অনেক বেটার। কারণ 2014 নির্বাচনে তো কোনো পক্ষ ছিল না, মানে প্রতিপক্ষই ছিল না বলতে গেলে, এবং তখন সারা দেশব্যাপী একটা আন্দোলন ছিল, অ্যাকশন প্রোগ্রাম। সেই অ্যাকশন প্রোগ্রামের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষজন। কিন্তু এবারে নির্বাচনে সবাই অংশগ্রহণ করছেন, সবাই মনোনয়ন জমা দিচ্ছেন, ওই ঝুঁকিটা নাই, ওই রাজনৈতিক ঝুঁকি নেই, ওই সিকিউরিটির ঝুঁকিটা নেই, নিরাপত্তা ঝুঁকিটা নাই। এখানে যেটা হচ্ছে যে আদালতের একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ডিবেট হচ্ছে, সেই ডিবেটের মধ্যে আমরা আছি। সেই ডিবেটটা হচ্ছে যে আদালত, মানে নিম্ন আদালতে যারা শাস্তি পেয়েছেন তারা নির্বাচন করতে পারবেন কিনা। এখানে মামলা হিসাবে বলা হয় জেনারেল এরশাদ সাহেবের কথা, উনি আদালতে দণ্ডিত হয়েছিলেন এবং উনি 5টা আসনে। তারপরে মহিউদ্দিন খান আলমগীর আছেন, মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া আছেন, এগুলো একটা দৃষ্টান্ত হয়ে আছে। কিন্তু এই দৃষ্টান্তগুলো কিন্তু 2009-এর আগের দৃষ্টান্ত। 2009-এ
111-এর সরকার মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আসে, তারা কিন্তু এখানে একটা ছোট পরিবর্তন করে। ছোট পরিবর্তনটা মৌলিক পরিবর্তন ধরনের, এখন বড় পরিবর্তন হয়ে গেছে। তারা তখন এটাকে পরিবর্তন করে বলে যে নিম্ন আদালতে যে শাস্তি হবে সেটা যদি উচ্চ আদালতে স্থগিত না হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেটা আমরা এখন শুনছি, মানে সেটাই এখন আইনে আছে। এর ফলে কি এই আইনটা কেন করা হয়েছিল? এই আইনটা ওনারা করেছিলেন -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য, এবং এই আইনটা করা হয়েছিল জেনারেল এরশাদের উদাহরণ থেকে, যে এরশাদ সাহেব এত বড় দুর্নীতির মামলায় এতভাবে সাজাপ্রাপ্ত হলেন এবং তিনি তো এখনো নির্বাচন করে যাচ্ছেন, কিন্তু তখন 5টা সিটে নির্বাচন করেছিলেন, এখনো হয়তো নির্বাচন করবেন। এবং এখন তো তার ওইটা কার্যকর না, কেননা তার যে সাজা ছিল, সাজার পরে 5 বছর অলরেডি গন, তিনি এটা অতিক্রম করে গেছেন। কিন্তু নতুন যারা সাজাপ্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। এই সিদ্ধান্ত আমরা এখানে আসবো যে এর সবকিছুর উত্তর বা সিদ্ধান্ত এই মুহূর্তে ইসির পক্ষে দেওয়াটা কি মনে হচ্ছে তাহলে কঠিন? না, ইসির পক্ষে দেওয়া কঠিন না, কারণ এটা তো আদালতের সিদ্ধান্ত যা আছে সেই অনুযায়ী আদালতে হাইকোর্ট ডিভিশন। ওই তার আগে যে এরশাদ সাহেবের যে উদাহরণটা আমরা দিলাম, এরশাদ আলমগীর সাহেব, ডক্টর আলমগীর, এবং যদি মায়া সাহেবের কথা চিন্তা হয়, তারা ওই দৃষ্টান্ত টানার এখানে কারণে। এবং 111-এর পরে, এটা 111-ই তো ছিল, 111 নামে খ্যাত আর কি, ওর পরে এই যে এটা করা হয়েছিল কিন্তু -2 করার জন্য। এবং এইটাও একটা জিনিস যে আমাদেরকে চিন্তা করতে হবে, যে আমরা যদি নৈতিক স্খলনের জন্য কেউ সাজাপ্রাপ্ত হন, শুধুমাত্র আপিল করার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারপর সেই আপিল নিষ্পত্তি হবে না 10 বছর 20 বছর, সেই ধরনের কোনো আইন আমরা রাখবো কিনা এটা নিয়ে বিতর্ক হতে পারে। এটা একটা ভালো জায়গা, কিন্তু গভীর চিন্তার জায়গা। আসবো আপনার কাছে। ডক্টর শামসুল আলম, যে আলোচনা করছিলাম যে চ্যালেঞ্জের কথা আমরা বলছি, সেটা হয়তো গত নির্বাচনের মতো না, কিন্তু তারপর চ্যালেঞ্জ তো আছে, কিছু না কিছু থাকবে, অনেক লোকের এখানে সংগ্রহ। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কমিশন এখন পর্যন্ত আপনি যা দেখছেন, যতটুকু অভিযোগ আসছে, এটা তার সক্ষমতার মধ্যে আছে কিনা এবং তারা কতটুকু পারফর্ম করছেন? আর অন্য যে অংশীজন বড় রাজনৈতিক দল, তারাও বা কিভাবে তাদের পারফরমেন্স দেখাচ্ছেন এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। সরাসরি প্রশ্ন যদি সরাসরি উত্তর দেই তাহলে উত্তরটা সংক্ষিপ্ত হয়ে যায়, যে এ পর্যন্ত নির্বাচন কমিশন তার দায় দায়িত্ব পালন করেছে কিনা, এমন একটি প্রশ্ন আপনি রেখেছেন। এ পর্যন্ত আমার কাছে মনে হয় যেটা আপ আনটিল নাও, এখন পর্যন্ত তারা যেগুলো করেছেন, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত বড় অসন্তুষ্টির বা ছোট অসন্তুষ্টির আমি কোনো কারণ দেখি না। মোটামুটি তারা এখন পর্যন্ত সামাল দিয়েছেন। তো আসলে চ্যালেঞ্জের সময় এবং পরিবেশ অনুযায়ী চ্যালেঞ্জ কিন্তু পার্থক্য হয়। 2014-র চ্যালেঞ্জ আর এখনকার চ্যালেঞ্জ কিন্তু এক নয়। 2014-তে সেটা একটি ভিন্ন প্রেক্ষাপট, একটি প্রধান দল অংশগ্রহণ করেনি, এবং শুধু করেনি, তারা মারমুখী হয়েছেন, তারা কি বলবো ভায়োলেন্স করেছেন। তো সেই চ্যালেঞ্জ আর এখনকার চ্যালেঞ্জ কিন্তু একরকম নয়। তো এখন যেটা, সেটা চ্যালেঞ্জ হলো এর বহু রকমের, এর মধ্যে স্টেক হোল্ডার আছে, পার্টিসিপেন্টস, দলগুলো, ভোটার বৃন্দ এবং প্রার্থীবৃন্দ, তাদের সমর্থক বৃন্দ। তো সব মিলিয়ে এখন আমরা ইয়েকে কিভাবে দেখব, নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকায় দেখতে চাই। এখন এর মধ্যে খেলোয়াড় কিন্তু অনেক প্লেয়ার, এবং সব প্লেয়াররাই কিন্তু অনেক সবল, শক্তিশালী, এবং যেখানে এত জনগণের সংশ্লিষ্টতা, সেখানে নির্বাচন কমিশনের পক্ষে শুধু আইন বিধিবিধান দিয়ে সামাল দেওয়া কিন্তু কঠিন। একই সঙ্গে নিজের 12 থেকে 13 লক্ষ কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে যুক্ত, বিরাট ব্যাপার। 13 লক্ষ 14 লক্ষ সবাই তো জড়িত হচ্ছে না, সকল আমলা ওইভাবে সরাসরি জড়িত হচ্ছে না, বা অন্য কর্মচারী জড়িত হচ্ছে না। অবশ্যই কয়েক লক্ষ তো হবেই, সব মিলিয়ে ডিউটি যারা করেন সব মিলিয়ে। তো এই সামগ্রিক প্রেক্ষাপটে এত বিশাল জনগোষ্ঠীর এবং বিশাল ক্যান্ডিডেট, যেখানে প্রতি সিটে প্রায় 10 জন বা তার উপরে পড়েছে, এটা কিন্তু ভাবতে হবে। এমনটা কিন্তু সাধারণত কোনো দেশে দেখা যায় না, একটি সিটে 3056, তার মানে 10 জনেরও বেশি। তো এই 10 জন হয়তো থাকবে না, অবশ্যই থাকবে না, কিন্তু কি পরিমাণ লোক অংশ নিচ্ছে নির্বাচনে, সবচেয়ে ভালো দিক যেটা আমি এখনো মনে করি, যেটা এখন পর্যন্ত জনগণের দিক থেকে আমি সন্তুষ্টি অনুভব করতে পারি, যে সবাই নির্বাচনে অংশ নিচ্ছে। এবং এই যে রাজনৈতিক পরিপক্কতা এবং সদিচ্ছা, আলোচনা সমালোচনা অভিযোগ যাই থাক, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আমি মনে করি পরিপক্কভাবেই তারা সংযত আচরণ করেছেন। অভিযোগ পাল্টাবে যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দৃশ্যে অনেক কিছু বলা হবে, কারণ এটা একটা গেম, যেহেতু খেলা। বাট এখন পর্যন্ত সবগুলো রাজনৈতিক দল সার্বিকভাবে আমি বলবো এখন পর্যন্ত যথাযোগ্য ব্যবহার তারা করছেন।
অভিযোগ পাল্টাভিযোগের কথা বাদ দিল, তার চেয়ে বড় যেটা আমি বলবো খুব মানে জোরের সঙ্গে, সরকার অত্যন্ত সংযত আচরণ করছেন। এখন সরকার আছে কি নাই এখন কিন্তু সরকার মানে কি নির্বাচনকালীন এইটা যে বলে বলবেন যে এই মুহূর্তে যে সরকার তফসিল ঘোষণার পর সরকার, আমার অনুভূতিতে আমি বলবো একেবারেই যেটাকে বলে ইংরেজিতে মিউটেড, মানে এক ধরনের নির্বিকার ভাবে তারা আছেন। মানে তারা যে সরকারে আছেন, মন্ত্রীরা যে মন্ত্রী, আপনি দেখুন এখনো কিন্তু তারা বড় রকমের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না, এবং যারা রাজনৈতিক বক্তব্য তারা রাজনীতি কোনো সেটা দেবেন। আমি যে কথা বলছি, তারা যে সরকারে আছেন এটি কিন্তু এখন পর্যন্ত প্রতীয়মান হয় না, এবং এমপিরা পর্যন্ত, এমপিরা কেউ কেউ যে একটু সরকারি গাড়ি বা সরকারি গাড়ি, এটা দু এক জায়গায় ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিছুটা অজ্ঞতা জনিত হতে পারে, কিছুটা মানে এক্সুভ্যালেন্স থাকতে পারে। তো এখন এই নির্বাচন কমিশন পক্ষে তারা কতজন, এই সকলের যদি একটা সম্মিলিত সদিচ্ছা সহযোগিতা না থাকে, কোন নির্বাচন এবং সেশন, এই যে টিএন সেশনের মতো হলো হ্যাঁ ভারতের, তার পক্ষে তো সামাল দেওয়া মুশকিল হবে। কারণ রাজনৈতিক দলগুলোর ব্যবহারের ধরন, ক্রিয়া প্রতিক্রিয়া, তাদের আচরণ, নীতি নৈতিকতা বোধ, এবং এক ধরনের এটা থাকতে হবে যে আমরা অংশগ্রহণকারী, সবাই মিলে যদি আমরা মেহেম তৈরি করি, মানে একটা উন্মাদনা, তাহলে এই নির্বাচনকে 10টা নির্বাচন কমিশনে কিছু করতে পারবে না। এটা হলো একটা দিক। তার মানে এও বলছি না যে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই বা তারা যথেষ্ট দৃঢ় হতে পারবেন না। আইন কানুন বিধি মোতাবেক তাদের যথেষ্ট দৃঢ় হওয়ার সুযোগ আছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে পারবে। ছোট ছোট অভিযোগগুলো উঠেছে, সেগুলো কি তারা যথেষ্ট আমলে নিয়েছেন বলে মনে হয়? যতটুকু দৃশ্যমান হয়, কিছু অভিযোগ আসছে, প্রতিদিনই একটা পাওয়া যাচ্ছে অভিযোগ। এখন পর্যন্ত আমি যেটা প্রথমেই বলেছিলাম, আপ আনটিল নাও, এই পর্যন্ত মোটামুটি তারা কিন্তু চেষ্টা করেছেন, তাদের মধ্যে মতামত আছে, তারা সম্মিলিতভাবে করছেন। এখন পর্যন্ত যা আছে তারা আলাপ আলোচনার মাধ্যমেই করছেন, সংবেদনশীলতার সঙ্গেই করছেন। হয়তো বলার দিক থেকে, ভাষার দিক থেকে কেউ হয়তো দুই একটা শব্দাবলী না বললে ভালো হতো, আমার কাছে মনে হয়েছে কখনো কখনো, যেটা নিয়ে আমরা একটু আলোচনাও করেছি গত সার্বিকভাবে তারা, আমি মনে করি এখন পর্যন্ত দে আর অন ট্র্যাক, অফ ট্র্যাক হননি। যদি ডক্টর শামসুল আলম, আপনার কথা এরকম একসঙ্গে করে দাঁড়াচ্ছে যে নির্বাচন কমিশন, প্রধান যে অংশীজন রাজনৈতিক দল এবং তফসিলের পরে যে সরকার, তাদের আচরণ সন্তুষ্টির মধ্যেই, সন্তুষ্টির মধ্যে, অভিযোগ করার মতো আমি এখনো দেখি না। ডক্টর জিয়া রহমান, যে আলোচনা আপনার কাছে আসবো, ক্রিমিনোলজি নিয়ে কাজ করেন, নিরাপত্তার বিষয়ে চিন্তা করেন, নিরাপত্তা তো বিষয় তো থাকবেই। আমরা নির্বাচনে যাচ্ছি, যেমন হঠাৎ মনে হলো স্বাস্থ্যের একটা ইস্যু থাকতে পারে, মশাই কামড়াচ্ছে, মাঝে মধ্যে কোনো কোনো সময় মশা একটু বেড়ে যাচ্ছে। এখন যদি ডেঙ্গুর একটা ইস্যু থাকে, তাহলে কি সেটা আমি বলবো না নির্বাহীকালীন সরকারে, কিংবা নিরাপত্তার বিষয়, আমাদের তো সারা পৃথিবীতে অন্যান্য কিছু বিষয় আছে, এইটা কি দেখছেন? নির্বাচনকালীন সরকার আছেন, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল আছে, কিন্তু আমার স্বাস্থ্য, শিক্ষা, প্রতিদিনকার ইস্যু, নিরাপত্তা, সেগুলো কি যেভাবে চলবার কথা, আপনার সন্তুষ্টির মাত্রা কেমন? ধন্যবাদ। আমি একটু আগে যে আলোচনাটা আপনি করেছেন, আমি একটু ওটা করে সম্পর্ক অর্থে ওই পরের প্রশ্নটা আপনাকে মানে উত্তর দিচ্ছি। একটা জিনিস হচ্ছে যে আপনি মানে এই যে বিষয়টা আলোচনা করছেন, এটি খুবই পার্টিনেন্ট। আমি মনে করি এই আলোচনাগুলো খুব বেশি করে নির্মমভাবে হওয়া উচিত, কারণ এই জায়গাটাই কিন্তু আমরা থেমে আছি। মানে আমি বলছি থেমে আছি বলা ঠিক হবে না, আমি বারবার বলছি যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ট্রায়াল এন্ড এররের মধ্যে আছি আর কি। তো এই জায়গাটায় আপনি দেখেন, আপনি যদি এখানে যদি আপনার যেই খেলোয়াড় যেটা বলা হয়েছে বা আমরা স্টেক হোল্ডার যেটাকে বলি, সেখানে মূল অর্থে আপনি নির্বাচন কমিশন, রাষ্ট্র বা সরকার, এবং আর একদিক আছে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি। এখন যেই রাজনৈতিক দল, ধরুন একটা রাজনৈতিক দল, সে বা রাজনৈতিক দলের নেতা, সে হয়তো নির্বাচন কমিশনকে বলছে যে তুমি এটা করছো না, এই জিনিস ভায়োলেশন হচ্ছে। ঠিক আপনি ঠিক বিপরীতভাবে যদি আপনি চিন্তা করেন, ওই রাজনৈতিক দলের নেতার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে এই রাজনৈতিক দলটি কি খুব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চলে, এটি কি তার ইন্টারনাল গণতন্ত্র আছে, বা এই যে যেই ব্যক্তিটি, এই দলের নেতা, তিনি কতবার দল বদল করেছেন, তিনি কতবার একবার মন্ত্রী হয়েছেন, একবার বিরোধী দলীয় মানে যেটাকে গৃহপালিত মানে বিরোধী দলীয় নেতা বলা হচ্ছে, আবার কেউ কেউ বহু দল। আমি বলতে চাচ্ছি যে এই প্রক্রিয়াটা অসমাপ্ত রয়ে গেছে, যেই অর্থে আপনি যদি একটি প্রকৃত অর্থেই আপনি যদি একটি ভালো নির্বাচন চান, যেই ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা ওয়েস্টে আপনি
দেখছেন, আপনি সেটাকে নিয়ে কথা বলছেন, কিন্তু প্রকৃত অর্থে কোনো স্টেক হোল্ডারদের মধ্যেই কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়নি। তো কাজে আপনি তীরটা যদি হঠাৎ করে নির্বাচন কমিশনারের কাছে ছুড়েন, সেটা ওই দুই দল বড় দলের যেভাবে যার পক্ষে যায় সে সেভাবে কথা বলবে। কিন্তু আপনি নির্মোহভাবে যদি বলেন, তাহলে রাজনৈতিক দলের ইন্টারনাল গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক দলের নেতা নির্বাচন প্রক্রিয়া, কিংবা রাজনৈতিক দলের সহিষ্ণুতা, কিংবা রাজনৈতিক দলের যেটাকে আমরা বলছি অধিকার আদায়ের যে প্রক্রিয়া, সেটি কি পার্লামেন্টে বা সেটি কি কতটুকু সফট অ্যাপ্রোচের মধ্যে ব্যবহৃত হয়, এগুলো যদি বিবেচনা করেন, তাহলে কিন্তু আপনি আর নির্বাচন কমিশনের খুব বেশি দায় দিতে পারবেন না। আবার রাষ্ট্রের কাছে যদি আপনি চলে যান, কারণ একটা সাথে তো খুবই ওই যে স্ট্রাকচারাল ফাংশনালিজম যেটা সোশ্যালজিতে বলা হয়, যে একটি বডির সবগুলোই তো অঙ্গগুলোই তো ইম্পর্টেন্ট, পারস্পরিকভাবে যদি ফাংশন না করে তাহলে ডিসফাংশনাল হবে। তো তারপর রাষ্ট্রের কথা চিন্তা করেন যে উপনিবেশিক রাষ্ট্রের কতটুকু কাঠামো পরিবর্তন হয়েছে, যে ব্যুরোক্রেসি, যে পুলিশ, কোনোটাই তো ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটি নিয়ে চলছে না, কিংবা ব্যুরোক্রেসির যে ওয়েস্টের ন্যাশনাল ব্যুরোক্রেসির কথা বলি, সেটুকু কতটুকু অর্জিত হয়েছে। তো কাজেই আপনি হুট করে যদি নির্বাচন কমিশনের কাছে, বরং আপনি যদি এটাকে এভাবে দেখেন যে আপনি রিলেটিভলি আপনি দেখেন এবারকার নির্বাচন কমিশন কিন্তু রিলেটিভলি একটা প্রক্রিয়ার মধ্যে, আমি বলছি যে এক লাফে আমরা যদি খুব বড় একেবারে ইউনাইটেড স্টেটসের মতো, কানাডার মতো, ইউকের মতো আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চাই, এটা সম্ভব না। বিকজ ইন্টারনাল যেই লুফলসগুলো সেটা কিন্তু রয়ে গেছে। সো একা নির্বাচন কমিশন পুরোপুরি এটা করতে পারবে, কিন্তু তারপরে আমি বলছি যে ওখানে একজন নির্বাচন কমিশনার আছেন, তিনি দুবার নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বাংলাদেশের ইতিহাস বোধহয় এটা নাই। তার মানে একটা ইন্টারনাল চেকার কিন্তু তৈরি হয়েছে, এবং এই সরকারের আমলেই আপনি দেখেন যে এই সরকারের আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনটা এভাবে গঠিত হয়েছে। এখানে একটু প্রশ্ন করে রাখি আপনার আলোচনার মাঝে, এই যে যেমন কিছু ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেমন ছাত্রলীগের একজন প্রাক্তন নেতা তিনি মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে, আবার কারো পায়ে যে গুলি লেগেছে দেখেছেন, আবু বকর মনোনয়ন প্রার্থী ছিলেন বিএনপি, তার লাশ পাওয়া গেছে এই সময়ের মধ্যেই ঘটছে। এখন এর জন্য যে অভাব অভিযোগের ব্যাপার, যে তদন্তের ব্যাপার, সেগুলো কি আমরা জারি রাখবো না বা যাবো না? দেখেন, আমাদের কিন্তু কানে এরকম কথাও আসে যে এই জিনিসগুলো কেন হচ্ছে, কারা করছে। বাংলাদেশের ইতিহাস কিন্তু খুব সুখকর না। অর্থাৎ আপনি যখন প্রধানমন্ত্রীর কাছে যখন সংলাপে গিয়েছে, তখন কিন্তু আমরা এরকম শুনেছি যে প্রধানমন্ত্রী অনেক কিছু বিস্ময় প্রকাশ করেছে যে এটা হচ্ছে নাকি, আমি তো জানি না। তার মানে আপনাকে ওই জিনিসটি যে থার্ড যে অল্টারনেটিভ এক্সপ্লেনেশন সেটাও রাখতে হবে। আবু বকর বলেন বা আরো এরকম যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কেউ ঘটাতে চাচ্ছে কিনা, এরকম প্রক্রিয়ায় আমরা কিন্তু এর আগে দেখেছি বাংলাদেশের ইতিহাসে যতবারই কোনো এক ধরনের জাংচারের মধ্যে ছিল, তখন কিন্তু একটা নতুন নতুন ঘটনার জন্ম দিয়ে তারপর সেই আবহাওয়াটা তৈরি করে। এগুলো ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে এগুলো আছে, থিওরিটিক্যাল এইগুলো তো সবকে কমিশনের পক্ষে একদম বড় আকারে দেখা সম্ভব। সেটাই বলছি। তারপরে যেটা শহীদ ভাই বললেন যে 12 লাখ 14 লাখ যাই হোক এত, এবং তার জন্য এটা তো ইনস্টিটিউশনালি সেইভাবে ডেভেলপ করা হয়নি। এখন যেটুকু হয়েছে আপনাকে মনে রাখতে হবে যে এটা আপনার আগের থেকে ভালো। আপনার যখন আপনি দেখেছেন যে জাস্টিস, ওই যে আমরা মনে আছে নিশ্চয়ই আপনার অ্যাডভোকেট মাহফুজ, যে খবর নাই রে ভাই এরকম করে ক্লাউনের মতো কথা বলেছেন, কিংবা জাস্টিস আজিজ তিনি মুখে মানে অ্যাটম বোম লাগিয়ে বসেছিলেন, এরকম জায়গার থেকে তো কিছুটা আপনাকে এভাবেই দেখতে। এই সমস্ত দেশে, আমাদের মতো অনুন্নত দেশে আপনি যদি খুব বেশি মানে আমরা খুব কথার ফুল ঝুরি ছোটাতে পারি বটে, কিন্তু এটা খুব রিয়ালিস্টিক না। আমি বলছি যে আপনার 50 বছর হয়ে গেছে রাষ্ট্রের, ওই জন্য প্রত্যাশা হয়তো এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি পাশাপাশি 50 বছরের পর কত বছর আপনার এখানে ইন্টারভেনশন হয়েছে। আপনি কি ওয়েস্টের মধ্যে স্মুথলি উপরের দিকে গিয়েছেন, যে বুর্জুয়া ডেভেলপমেন্ট, যে ক্লাসের ডেভেলপমেন্ট, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেইভাবে আপনি রৈখিকভাবে গিয়েছেন? কিংবা ইন্ডিয়ার কথা ধরেন, যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা 1947-এ তারা চালু করেছিল, তারা কি একবারও সেখানে মিলিটারি ইন্টারভেনশন হয়েছে? সো এগুলো কিন্তু খুবই, আমি বলবো যে সিগনিফিকেন্ট এবং মৌলিক বিষয়। এই আলোচনাগুলো এভাবে হওয়া উচিত। তারপরে যে দ্বিতীয় বিষয়টি আপনি বলেছেন, সেই জায়গাটা আমি মনে করি যে এটি একটা গভর্নমেন্টের রুটিন ওয়ার্ক। একটা সরকার চলতে হলে ওয়েলফেয়ার, জনগণের জন্য যে জিনিসগুলো আছে এগুলো তো অবশ্যই সরকারের অ্যাক্টিভিটিস থাকতে হবে। তবে আমি পাশাপাশি এটাকেও আমি মনে করি যে যারা বর্তমান সরকারে আছেন, যে মন্ত্রী এমপিরা আছেন, সরকারের কিন্তু অনেক একটা অ্যাডভান্টেজ পেয়েছে। তারা রাজনৈতিক কৌশলের জায়গায় তারা বিজয়ী হয়েছে, এবং তারা কিন্তু, আমি আমার মতো করে বলি, তারা কিন্তু বিন্দু মাত্র 2014 সালে যেটুকু ছাড় দিতে চেয়েছিল, রাজনৈতিক অবস্থা তাদের শক্ত দেখে তারা বিন্দু মাত্র ছাড় দেয়নি, এবং সেই
না ছাড় দেওয়ার অবস্থার মধ্য দিয়ে এই সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে গিয়েছে। কিন্তু আমি বলবো যে তারপরে তারা যেহেতু এই জিনিসটি একটা নৈতিক জায়গার থেকে, এই যে আপনি ফ্ল্যাগ লাগিয়ে যাওয়া বা এমপি মন্ত্রী যারা, তারা যেন এমন কিছু না করেন যেটা আমরা একটা স্বপ্ন দেখছি, এই যে পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হচ্ছে সেটা যেন প্রশ্নের মধ্যে না পড়ে। সাথে যে কথাটা বললেন, এটা ডক্টর শামসুল আলম এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করলেন যে মোটামুটি প্রধান যে পক্ষগুলো আছে তাদের ভূমিকা। ডক্টর জিয়া যেটা বললেন এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, প্রেক্ষাপট আমাদের বিবেচনা রাখতে হবে। এখন এই যে অভিযোগগুলো গতকাল থেকে দেখছি যে কারণ মনোনয়নপত্র নেওয়া হয়নি, ওনারা দাবি করছেন সময়ের মধ্যে ছিল, নির্বাচন যারা দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা তারা বলছেন সময়ের মধ্যে না। শুরুতে এই অভিযোগগুলো, তারপরে যে কথা উনিও কিছু বললেন, একটু গাড়ি ব্যবহার করা, একটু শোডাউন করা, যদি একেবারে রাজনীতির শব্দে বলি, সেটাগুলো কিন্তু থামছে না। তো আমরা কি এই বিষয়গুলো থামাতে পারি না? আর একই রকম ভাবে বললাম, এটা সরকারের নির্ভর, সরকার খুব দৃঢ় অবস্থানে আছে। এখন মশাই যদি আমাকে একটু বেশি কামড়ায় তাহলে কি বলা যাবে না শহীদ ভাই যে একটু ওষুধ ছেটানো দরকার, কি মশা বেশি কামড়াচ্ছে, পানি জমে আছে রাস্তাঘাটে? সরকারের যে অন্যান্য জনসেবামূলক কার্যক্রম আছে সেগুলো তো চলতেই থাকবে, এবং এখানে কোনো ব্যর্থ হলে অবশ্যই জনগণের পক্ষ থেকে সেটা বলা দরকার। আসলে আমরা তো আসছি নির্বাচন বিষয়ক কানেকশনে, তো ওইটার সাথে ডেঙ্গুর সরাসরি কানেকশন। নির্বাচনের সময় যদি অন্য কোনো অসুবিধা হয় সেটা বলবে কিনা? অবশ্যই নির্বাচনের সময় যে কোনো অসুবিধা বা নির্বাচন যারা করছেন অংশীজন বা জনগণের কোনো অসুবিধা হলে এটা তো অবশ্যই তুলে ধরতে হবে। সময়ের মধ্যে আসে নেই, মানে আমি ঠিক পুরোটা খেয়াল করি নাই, মানে মিডিয়া রিপোর্টটা কি সময়ের মধ্যে আসে নেই, মানে এগুলো হয় কি যে মানে আপনি ধরেন যে ঘড়ি দেখলাম, আমার ঘড়িতে 2 মিনিট আগে সময় পার হয়ে গেছে, আরেকজনের ঘড়িতে তখনও 2 মিনিট বাকি ছিল। তো এগুলো ঘটে, কিন্তু এটা ঘটতে পারে, এবং ওই অফিসের যে ঘড়িটা থাকবে ওইটাই হলো ফাইনাল, দেন হি উইল সেল। তো এই ক্ষেত্রে ধরেন যারটা নেওয়া হয়নি তিনি একেবারে শেষ সময় যাওয়ার দরকার কি, তিনি তো 1 ঘন্টা আগেও যেতে পারতেন, 2 ঘন্টা আগেও যেতে পারতেন। তো এগুলো হয় কি যে মানে আপনি এমন অবস্থা ক্রিয়েট করেন যে এটার মধ্যে একটা বাদানুবাদ সৃষ্টি হয় এবং এটা একটা কনফিউশন সৃষ্টি করে। তো আপনার কাছে যথেষ্ট সময় আছে, এবং কালকে লাস্ট ডেট ছিল এবং লাস্ট আওয়ার ছিল, তার আগেও কিন্তু নমিনেশন পেপার জমা নেওয়ার সিস্টেম ছিল, অনেকে আগে ভাগে জমা নিয়েছেন। ট্রেনের টিকিট কাটার জন্য 3-4 দিন আগে লাইন দেয় না লোকজন, যে ঈদের সময় যে আমরা ট্রেনের টিকিট দেই, একদিনে দিতে গেলে সিজন লোক তারা টাইম মতো যেতে পারতো। তো ওইটা নিয়ে কিন্তু ওইটা কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ না, ওটা খুব বড় ধরনের অভিযোগ না, এবং বড় ধরনের অভিযোগ হতে পারে না, কারণ আপনার কাছে যখন 3 দিনের মতো 4 দিনের মতো সময় আছে তখন আপনি একদম শেষ মুহূর্তে যাবেন, এবং শেষ মুহূর্তে তখনও ঘড়িতে আপনার সময় ছিল। এখন এটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা হয় অবশ্যই এটা মানে তদন্ত করে দেখতে হবে, বাট এটা যদি 1-2 মিনিটের ব্যাপার হয় তাহলে কিন্তু এটা তদন্তের অপেক্ষা রাখে না। কিন্তু তদন্ত করলে কি আর এগুলো পরিবর্তনের কোনো সুযোগ আর থাকে? অফকোর্স তারা যদি এটাকে ভিডিও করতে পারেন, তারা যদি সময়টাকে মাপতে পারে। এখন তো মানে আমরা তো 40 বছর আগের কথা আলোচনা করছি না, আমরা এখন যে সময় আলোচনা করছি তখন ডিজিটাইজ পদ্ধতিতে অনেক কিছুই করা যায়। ইভেন আপনি আপনার মোবাইলের টাইম দিয়ে ওই সময় মোবাইল রেকর্ড করতে পারতেন, কোন সময় গেছি, কি অবস্থা, ঘড়িতে কখন বাজে, মোবাইল ঘড়িটাও তো তখন চলতে পারে। সো এগুলো করার সময় মিডিয়া ছিল ওখানে উপস্থিত, মিডিয়াও তো বলতে পারে যে না উনি সময় মতো ছিলেন, কিন্তু যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তিনি তো বাড়াবাড়ি করেছেন এটা নিয়ে। তো এটা করতে পারে, এবং এই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে যে এইসব ব্যাপার না করার জন্য, এবং ছোটখাটো কারণে কারণ মনোনয়ন বাতিল করা এটাও কিন্তু সাবধান করেছে। যে নামের বানান অনেক সময় হয় না, মোহাম্মদ লেখা হয়, ময়ওকার দিয়ে বিসর্গ আছে, কেউ লিখলেন ময়ওকার বিসর্গটা দেন নাই, এটার জন্য কিন্তু খুব একটা ইয়ে হয় না, তাহলে দন্তস্ব হয়েছে। তো এগুলো কিন্তু নির্বাচন কমিশন অলরেডি, প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে এই ছোটখাটো ত্রুটির জন্য কোনো নির্বাচনী পেপার যাতে বাতিল না হয়। তো এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে, আর অভিযোগ আসলে সেগুলোকে কিন্তু আমলে নিয়ে এটাকে তদন্ত করতে হবে, এবং এটার একটা ব্যাখ্যা দিতে হবে সঙ্গে সঙ্গে। এটা যে যার বিরুদ্ধে অভিযোগ রিটার্নিং অফিসার অফিস থেকেও ব্যাখ্যা দিতে পারেন। এটা আমি এই প্রসঙ্গটা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, যেমন স দিয়ে অনেকের নাম, কাশেম নাম তালুপর স হতে পারে, দন্ত স হতে পারে, এরকম আপনার আবার অনেক নাম আছে। আমার যেটা মনে হয় না, এটা শুনে এটাও তো আবার কি বলবো আমি, এটাও কিন্তু আপেক্ষিক কথাটা, কোনটাকে ছোট মনে করবো আর কোনটাকে বড় মনে করবো। ধরুন ভোটার লিস্টে যে নামটুকু আছে, যদি নামের ক্ষেত্রে হয়, আমি চাইবো, মানে আমার ব্যক্তিগত মত হলো ওই নামটুকুই থাকতে হবে, ওইটা হলো ভোটার লিস্টে, তা আমি ওই নামে তাকে চিনি, ওইটা এই ক্ষেত্রে। এখন ধরেন ভোটার লিস্টে আব্দুল সালামের স দিয়ে লেখা, আর তিনি লিখলেন দন্ত স দিয়ে। এখন এটা যিনি প্রার্থী হবেন তারই দায়িত্ব হলো ভোটার লিস্টটা দেখে প্রার্থিতাটা করা, কেন নয়? কারণ এটা তো একটা ডেলিকেট জিনিস, কারণ
এখন কোন জায়গায় থামবে না, কোন জায়গায় থামবে, আরো অন্য একজন আরো বড়, এটা যখন আপনি সংশোধন করেছেন আমারটাও সংশোধন করে আলমের জায়গায় শামসুল হক লিখে ফেললো, এবার আমার নাম হকে ভুলে লিখে ফেলছি, তো এটাও না সাধারণত এরকম ভুল করে না, যারা করে তারা প্রফেশনাল, তারা 10টা 12টা সাবমিট করে, এটা তারা অলরেডি ট্রেইন, হয়তো এদিক ওদিক তারা অলরেডি ট্রেইন, বাট এটা মানে উদাহরণ হিসেবে ইলেকশন কমিশনার বলেছেন যে এরকম ছোটখাটো বিবেচনায় রাখা, কিন্তু এগুলো সাধারণত হয় না, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, জিরো। না, ওরা যেটা মিন করছে নির্বাচন কমিশন, এটাকে আমি সদিচ্ছা অর্থে দেখবো যে ছোটখাটো জিনিস নিয়ে যেন আমরা বাঁধিয়ে না বসি। এখন বাঁধিয়ে বসলে ওই যে একজনের সময় আপনি তো বললেন সুন্দরভাবে যে তুমি ক্যান্ডিডেট হবা, তোমার একটা লাস্ট মোমেন্ট 4:30 যেতে হবে কেন, তুমি তো 1 ঘন্টা আগে যাও, 2 দিন আগে যাও, অর্থাৎ গেলাম এমন সময় যে আমি একটা প্রবলেমই তৈরি করবো নাকি, এমনটাও হতে পারে। না হয় আপনি একেবারে এইরকম কানায় কানায় যাবেন কেন, আপনি 50,000 টাকা দিয়ে মেবি এখানে কিন্তু ওই জিনিসটা ভাবার অবকাশ আছে, কেন বিএনপির কিছু নেতা যারা নমিনেশন পেয়েছিলেন তারা পরে বললেন যে আমরা নির্বাচনী কাজ করব, আমরা ইলেকশন করব না, এরকম বড় নেতা আছে, কিন্তু বড় সাইজের নেতা, অন্তত 3 জনের নাম তো পেয়েছি। এখন যদি মির্জা আব্বাস সাহেবও মনে করেন যে আমি নির্বাচনও করব বা নির্বাচন করব না, এরকম মাঝামাঝি বেরিয়ে আসার একটা চিন্তা থাকতে পারে যে আমি একটু সময় পরে গেলাম, আমারটা বাদ পড়ে যায়, এরকম হতে পারে। আমি এমন ভাবে লিখে যেন একটা বাদ পড়ে যায়, তখন বলো যে বাদ দিয়ে দিয়েছে। এমনিতে যেটা উনি আবুল শহীদ খান বলছিলেন যে এই যে ব্যবস্থাগুলো আগে তুলনা আপনার অভিজ্ঞতায় কি বলে যে এখন কি উন্নত হচ্ছে কিনা, মানে এই অভাব অভিযোগ দেওয়া, এটা আমলে নেওয়া, দ্রুত সেটা নিষ্পত্তি করা, এটা কি আমরা এগিয়েছি কিনা? যদি প্রার্থীর তুলনায় এবার সংখ্যার দিক থেকে মনে হয় এবার সংখ্যা অনেক বেশি। অতীতেও কিন্তু এরকমই হয়েছে, একেবারে নিখুঁত সব হয়েছে এটা তো বলা যায় না। এত সংখ্যা কি আগে ছিল কখনো? এত সংখ্যা ছিল না, কিন্তু এত সংখ্যা এবার অনেক বেশি। অতীতে এর চেয়ে কম সংখ্যা নিয়েও কিন্তু এই ধরনের বিভ্রান্তি হয়েছে। এটা আপিল হয়েছে, আপিলে অনেকগুলো টিকেছে, অনেকগুলো টিকে নেই, তার মানে হয়েছে। অতীতে না হওয়ার তো কারণ নেই দেশে, আপনি বুঝতেই পারেন। 300 এলাকায় 300 রিটার্নিং অফিসার, 300 রকমের জাজমেন্ট, তারা প্রত্যেকেই নিয়ম মতো যাবেন, তাদের ব্রিফিং করা হয়েছে, তাদেরকে নির্বাচন কমিশন প্রত্যেকে বুঝিয়ে দিয়েছে দায়িত্ব, তারা ডেকেছেন, বলেছেন, এও বলেছেন যে একেবারে ছোটখাটো ভুলগুলো এটা কিন্তু একটা সদিচ্ছা থেকে বলা। মানে সামগ্রিকভাবে এগোচ্ছে কিনা, মানে আমাদের সব মিলে একেবারে আমরা যদি এখন পর্যন্ত, কালকে কি হবে সেটা আমরা জানি না, এখন পর্যন্ত আমি মনে করি সামগ্রিক ব্যবস্থাটা সুন্দর। এবং সরকারের দিক থেকে একটা জিনিস লক্ষ্য করেন, সরকার কিন্তু এখন উন্নয়ন পরিকল্পনার জন্য বাস্তব মানে পাশ করার জন্য তো এক ডাকছেন না। 3 ডিসেম্বর থেকে তারা আর ক্যাবিনেট মিটিং বিষয়গুলোর উপরে তো না এগুলো উদ্বোধন যাচ্ছেন না, এমনকি তারা অর্থ ছাড়ও করছেন না ডিসেম্বর পর্যন্ত, এটা স্টপ হয়ে আছে। কিন্তু আমাদের তো ধারণা ছিল ছোটোখাটো রুটিন ওয়ার্ক চলবে, রুটিন বলতে মনে করেন যেগুলো দৈনন্দিন সেগুলো যাবে না কেন, টাকা দেওয়াটা তো রুটিন ব্যাপার। কিন্তু তারা এটা প্রশ্ন উঠতে পারে যে আমি প্রকল্পের টাকা দিয়েছি সুবিধা অর্জনের জন্য ভোটারদের, আমি যতটুকু জানি নির্বাচন কমিশনের চিঠি দিয়েছেন যে আপনারা বিশেষ করে লোকাল গভর্নমেন্টকে দিয়েছেন, আরও কয়েকটা মিনিস্ট্রিতে আমরা চিঠি যেটা দেখেছি সেটা হলো কোনো রকমের প্রকল্প এই মুহূর্তে নির্বাচন আগ পর্যন্ত আমরা ছাড়তে পারবেন না। গভর্নমেন্ট কিন্তু ফলো ইট, এটা কোশ্চেন করে সরকার সেটা কমপ্লাই করছেন বা মেনে চলছে। রুটিন ওয়ার্ক হিসাবে আরপিওতে কি আছে, রুটিন ওয়ার্কে বলা আছে এক নেতা রেগুলার রুটিন ওয়ার্ক, আর প্রত্যেক মঙ্গলবারে হয়। তো রেগুলার যদি হয় সেটা আমরা করে যেতেই পারি, মানে তফসিলে পরে সেটা আর হচ্ছে না, না হচ্ছে না সেটি কিন্তু যেহেতু এটা থেকে অনেক বড় বড় প্রকল্পের ব্যাপার আছে, সরকার এখন প্রকল্প অনুমোদন করে হাজার হাজার কোটি টাকা। তা আমি সেই অর্থে বলি যে সরকার একটা ব্যতিক্রমী এখন পর্যন্ত বলবো তারা দেখাচ্ছে। এই আলোচনা আসবে, এই শব্দটাই মনে রাখবো যে একটা ব্যতিক্রমী ভূমিকা মনে হচ্ছে, এখন পর্যন্ত ব্যতিক্রমী ব্যবহার মনে হচ্ছে, মানে ভালো অর্থে। আমরা একটা বিরতিতে যাবে, কিন্তু তার আগে প্রশ্নটা করে রেখে একটু আলোচনা হয়তো শুরু করা যাবে। নিরাপত্তার প্রসঙ্গে আবার আসি, যে আমাদের তো এর আগেও কিছু ঝুঁকি ছিল, সেগুলো আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট আছে বা অন্যান্য বাহিনী আছে, 7-8 জন জেএমবি নিও জেএমবি যাদের বলি তারা ধরেও পড়েছে এর মাঝে। সব মিলে আপনারা তো খোঁজ খবর রাখেন, নিরাপত্তা পরিস্থিতি কি অবস্থায় আছে বলে মনে হয়? নির্বাচন চলবে, আমাদের জীবনযাত্রাও তো চলবে, নিরাপত্তা সিকিউরিটি বিষয়টা আসলে মানে আপনি যদি সারা পৃথিবীতে কল্পনা করেন, আমরা যেই চেকারগুলোর কথা বলি, মানে হচ্ছে যে এই সব কাজ করলে এখানে রেডিক্যালাইজেশন হবে না, এখানে ডিরেডিক্যালাইজেশন হবে, কিংবা এখানে
কাউন্টার টেরোরিজমের অ্যাক্টিভিটিস চালু রাখা যাবে, কিংবা এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস উত্থান হবে না, যেসব কথাগুলো আমরা বলি থিওরির জায়গা থেকে, প্র্যাকটিক্যাল জায়গা থেকে, তার সবগুলো জিনিসই কিন্তু ওয়েস্টে আপনি দেখবেন তাদের একটা ভালো ফোর্স আছে, তাদের একটা নিজস্ব যে জনশক্তি, তারা খুবই আধুনিক এবং সচেতন, তারপর তার প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে, তারপরে কিন্তু থেকে থেকে তারা কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। মিনিং হচ্ছে যে পৃথিবীতে এখন যে এটা হচ্ছে রিয়ালিটি, এটা বিকাম ভেরি কমপ্লেক্স ইস্যু। তো এটা কিন্তু চাইলে পরেই কিন্তু সেই তুলনায় আপনাকে ওই আবারও রিলেটিভ জায়গায় আসতে হবে। বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী তারা অলরেডি প্রমাণ করেছে এবং এটা ইন্টারপোল থেকে তারা একটা অ্যাকনলেজমেন্ট পেয়েছে যে আমরা অত্যন্ত সাকসেসফুলি এটাকে কার্ভ করতে পেরেছি। এখন ধরুন আমরা সাধারণ জনগণ ওই প্রশ্নটা তো করি, নির্বাচনের সময় তো 2 মাস, কিন্তু আমাদের তো একটা অন্যরকম আগ্রহ থাকে এই সময় নিরাপত্তা কেমন হবে। যে এখন যেহেতু প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশনের মধ্যে এসছে, আপনি যদি বাংলাদেশের এই নিকট অতীতেও যদি দেখেন যে 2014 ইলেকশনকে কেন্দ্র করে যে পেট্রোল বোমা, যে জ্বালাও আক্রমণ হয়েছিল, এবং তার সাথে সংশ্লিষ্ট আরেকটা বড় ইস্যু ছিল যে আপনি যে জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচারের, এবং একই সাথে আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিটি গত কয়েক বছরের মধ্যে একটা শেপের মধ্যে এসেছে। তাদের লজিস্টিক্স এসেছে, তাদের ম্যান পাওয়ার বেড়েছে, তাদের ট্রেনিং অফিসিয়াল যারা তারা আমেরিকাতে গিয়েছে, ব্যাংককে গিয়েছে, সিঙ্গাপুরে গিয়েছে, তার ট্রেনিং, সবকিছু মিলে একটা কোঅর্ডিনেশনের কথাটা আমরা বারবার বলেছি। নির্বাচনকালীন যদি বলি, যদিও নিরাপত্তা শুধু নির্বাচনকালে সীমাবদ্ধ না, সেটাকে আগের চাইতে তাহলে অনেক ডেফিনেটলি আগের উন্নত হয়েছে। এবং আমরা যেটা মানে হার্ড মেজারের সাথে সাথে যে সফট মেজারের কথা বলছি, সেগুলো তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন সময় তারা মানে আলোচনা করেছে, এবং সিভিল সোসাইটির কাছ থেকে যে জিনিসগুলো নেওয়ার ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণের যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো তারা কিন্তু ধারণ করেছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরে আমরা বরং এই ইস্যু যে আলোচনা করবো যে নির্বাচনকালীন সময়ে সফট অ্যাপ্রোচগুলো কিভাবে কাজে লাগানো যায় বা কিভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন। দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্রে। ডক্টর জিয়াউর রহমান, যেখানে আপনি ছিলেন নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলছেন, সফট অ্যাপ্রোচ নিয়ে, তার সঙ্গে এটাও যোগ করি যে রাজনৈতিক দলগুলো কেমন আচরণের পরিচয় দিচ্ছেন, সেটাও যদি একটু সংক্ষেপে বলেন। সেই কথাটাই আমি বললাম যে রাজনৈতিক দলগুলো রিলেটিভলি আপনি কল্পনা করেন, রাজনৈতিক দলের কাছেই কিন্তু আপনি দেখবেন যে সেই দলের পরিচয়টা আমরা সেইভাবে পাবো না। যে সমালোচনাটুকু অন্যান্য প্রতিষ্ঠানে হয়, আপনি অ্যাজ এ হোল, আমি কোনো রাজনৈতিক দলের কথা আলাদা করে বলছি না, কারণ এই রাজনৈতিক দলের যে কালচার, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলের যে প্রতিষ্ঠান, এবং সেটা যে পার্লামেন্টকে কেন্দ্র করে যে চিন্তা ভাবনার রাজনীতি, সেটা না করে স্ট্রিটকে, রাস্তাকে কেন্দ্র করেই যে, এবং মানে একটা বড় ভায়োলেন্স, এ সমস্ত জিনিস সবসময় যুক্ত থাকে বলেই আপনি দেখবেন যে রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলের মধ্যেই মানে বিচার মানে তাল গাছটা আমার, আপনি দেখবেন যে অন্য দলের সম্পর্কে সমালোচনা করছে, কিন্তু নিজের দলের মধ্যে যদি কোনো জিনিস হয় সেটাকে তারা মহিমান্বিত করছে। এই সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ তৈরি হয়নি। আমি বলছি যে এই কারণে আমাদেরকে সব স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমাদের কথা বলতে হবে, আত্মসমালোচনাগুলো করতে হবে। আর এর আগে যে প্রশ্নটা এসেছিল, আমি আরেকটু বলি যে আমরা তো এরকম সরকার আসলে আগে কখনো দেখিনি। এটাই হচ্ছে আমাদের নতুন অভিজ্ঞতা, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। কিন্তু আপনি চিন্তা করেন যে এই সরকার যেটা বলার চেষ্টা করেছে যে একটি সরকার মানে পার্টিজান একটা পার্টি ক্ষমতায় থেকে নির্বাচন করে, এটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে, এবং তারা কতটুকু চেষ্টা করছে এটার উপরও কিন্তু আমাদের ভবিষ্যতে যে গণতান্ত্রিক মানে স্থায়ী যে রূপটা, সেটা আমরা যে প্রক্রিয়ায় সব সারা পৃথিবীতে নির্বাচন হয় সেটা নির্ভর করছে। সেই জায়গায় আমি বলবো, প্রাথমিক জায়গায় আমি শামসুল আলমের সাথে সম্পূর্ণ একমত যে রিলেটিভলি এই যে আমাদের যে একনেকের মিটিং বন্ধ করা হচ্ছে, প্রধানমন্ত্রী আমরা অনেক জায়গায় আমরা ওনাকে মাঝে মাঝে দুই একটা জায়গায় যেতে দেখছি, কিন্তু সেখানে কিন্তু একটা বা দুটো কোনো সময় একটাই আমরা দেখছি লাইভ, এটা থাকা উচিত। আমি মনে করি যেখানে আওয়ামী লীগ দেখাতে চেয়েছে, তারা একটা মডেল একটা
স্টাবলিশ করতে চাচ্ছে যে না, আমরা রাজনৈতিক দলের নেতৃত্বেও কিন্তু ভালো নির্বাচন হতে পারে। আমি শুভকামনা করি যে এই কাজটি যেন আওয়ামী লীগ সঠিকভাবে করতে পারে। এর ফলে কিন্তু আসলে আমাদের ভবিষ্যতের এই যে ডিবেটটা আছে, যে দীর্ঘদিনের যে তত্ত্বাবধায়ক সরকার আসবে না, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হবে, সেটা কিন্তু আলটিমেটলি এস্টাবলিশড হবে। তো কাজে আমি মনে করি যে এটা শুরু হয়েছে এবং এটা আমার মানে আশা থাকবে যে এই সরকার সেই জায়গায় নিয়ে যাবে, সো দ্যাট এটা একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পাবে। ডক্টর শামসুল আলম, এই আলোচনা যদি একটু এইভাবে সম্প্রসারিত করি যে আমরা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে বলছি, এই সময়কার সরকারকে নিয়ে বলছি, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে আমরা ধরছি, কিন্তু রাজনৈতিক দলের এই কয়েকদিনে যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন, কে কোথায় যোগদান করছেন, হঠাৎ করে এক রাতে আদর্শ পাল্টে যাচ্ছে, যদিও এটা আমাদের জন্য হয়তো পুরো প্রেক্ষাপটে আনা কঠিন হবে, এইটাও কি একটা সংস্কৃতির বিষয় দেখবেন দলের, নাকি সংস্কৃতির বিষয়? এটাও একটা আচরণ এক ধরনের ধারাবাহিকতা বলতে পারেন, তবে এটা এত নগ্নভাবে এসছে এবার, এটা অন্তত আমার কাছে আমি এটাকে ভালো মনে করি। এই জন্যে এতটা উলটপালট হওয়ার কথা নয়, কারণ আমি আদর্শিকভাবে এতকাল, ধরুন আমি এমনি বলছি যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্র, উদার গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, তো তেমন একজন ব্যক্তি যদি আবার গিয়ে আমি ধরুন এমনটা গেলাম যারা মোটামুটি বাদে বলে ধরেন আমি ইসলামিক মূল্যবোধ বা ইসলামিক না, ধর্মীয় মূল্যবোধ বা স্বাধীনতার বিভিন্ন প্রশ্ন তুলছে, বা স্বাধীনতার যে মূল একটু হয়ে যাওয়ার কথাটা, রাজনৈতিক স্লোগান, সেটা যারা গ্রহণ করে না, আমার মতো ব্যক্তি আবার সেটা যদি কালকে যে হাজির হই, এটা আমি খুব সাদা মাঠাভাবে বলছি। আবার যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বিএনপিকে প্রথম ইনিশিয়েট করতে ভূমিকা রাখলেন, ইনি এখন জাতীয়তাবাদ পরিকল্পনা বাদ দিয়ে একেবারে না, এটা রাজনৈতিকভাবে এক ধরনের হলো সামগ্রিকভাবে, যেটা আমি বলবো কিছুটা এই ব্যালেন্সের ফলে রাজনৈতিক আদর্শের দিক থেকে আমি সমালোচনা করছি, এটাও সত্য, বাট একটা উদার একটা পরিবেশে কিন্তু তাতে তৈরি হচ্ছে। অর্থাৎ যে এক্সট্রিম ভাবগুলো নিয়ে আমরা চলতাম একটা দলে, সে এক্সট্রিম ভাবের মধ্যে এক ধরনের উদারতা কিন্তু এসে যাচ্ছে। এটা হলো এটা একটা দিক। আরেকটা দিক হলো যে একজন ব্যক্তিকে দেখতে আমার তখন ধাক্কা খেতে হয়, যে বঙ্গবন্ধুর জন্য ধরুন আমি নামটাই বলি, কাদের সিদ্দিকী এমনকি তা 15 আগস্ট ভারতে চলে গেলেন প্রতিরোধ করতে। না না, এটা ঐতিহাসিক, এটা কিন্তু ছোট করে দেখার বিষয় না, কত বড় ঝুঁকি নিয়েছেন, বই লিখেছেন। এখন উনি মুজিব কোটে ধরেন ধানের শীষ লাগিয়েছেন, ধানের শীষ লাগাতে পারেন, সেটা একজন ব্যক্তি অবশ্যই স্বাধীনতা কেন থাকবে না। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, রাজনৈতিক এই উলটপালটগুলো কিন্তু মানুষকে আশ্চর্য করে তুলছে যে ঘটছে কি। তার মানে এর মধ্যে কি নীতিবোধ, নীতি নৈতিকতা চলে গেল, না সুবিধাবাদটা আগামী চলে আসলো? এখন আবারও আমি নাম নিয়ে বলি, মানে সাধারণ যেভাবে বলে রেজা কিবরিয়া, এটা হবে, এই কিবরিয়া সাহেব অত্যন্ত নন্দিত, এখনো আমি বলবো যে অনেক শ্রদ্ধা পাত্র হিসাবে এবং একজন সফল অর্থমন্ত্রী হিসাবে তিনিও পরিচিত ছিলেন, অত্যন্ত মানে উচ্চ স্তরের অর্থনীতিবিদ ছিলেন। তার ছেলে খুব থাকতে পারে, অবশ্যই খুব থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু তাই বলে আমি রাতারাতি একেবারে চেঞ্জ হয়ে যাব, মানে এই জিনিসগুলো এবার কিন্তু বেশ ঘটেছে। যেটা আমি শেষ করি, এটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে খুব হতবাকের, কারণ এবার ঘটেছে। শব্দটা ভালো লেগেছে যে বিস্মিত করেছে। এ ধরনের ঘটনা কিন্তু একদম বিকশিত গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যেও কিন্তু আছে। মূল বিষয়টা হচ্ছে পুঁজিবাদের সমাজ ব্যবস্থার অফশুট হিসেবে আপনাকে এটাকে দেখতে হবে। আপনার মনে আছে যে লিবারেল পার্টির মানে একেবারে প্রধান নেতা কানাডাতে বব রে, তিনি সেখানে এসছেন, এনডিপির একদম প্রধান ছিলেন, সেই রেস থেকে একদম প্রধান নেতৃত্বে তিনি চলে এসেছেন। উজ্জ্বল ডিসন বলে একজন লোক ছিলেন, তিনি এনডিপি করতেন, সেখানে লিবারেল পার্টির একদম ইলেকশনের আগের দিন সেখানে লিবারেল পার্টির আমি মানে বাস্তবতাটা যেমন আমরা ট্রাম্পকে নিয়ে করি, এত কিছু বলার পরও ট্রাম্পের মতো মানুষ আমরা দেখতে পাচ্ছি। একেবারে আপনাকে শেষ করতে হবে, আপনি বিস্মিত কিনা এই আচরণে? না, আমি বিস্মিত নই, কারণ বাংলাদেশের আমরা যে রাজনৈতিক কালচারের কথা বলছি এবং বাংলাদেশে যেভাবে ইনস্টিটিউট বিল্ড আপ হয়নি, রাজনৈতিক দল যেভাবে বিল্ড আপ হওয়ার কথা, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটা জিয়া
প্রথমেই শুরু করেছিলেন যে দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চাটা কোথায় আছে। তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা এরকম ওলট পালট কিছুটা দেখবো, এবং ওলট পালট হয়ে যে ওলট পালট না পার করছি, 47 বছর পাস করেছি, সেই প্রশ্নটা উনি করেছিলেন, কিন্তু 47 বছরে আপনি আপনার দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি করতে পারলেন না। তো এই ব্যর্থতার দায়িত্ব রাজনৈতিক নেতাদের নিতে হবে, কারণ ওনারা তো যখনই সুযোগ পান তখনই আমলাদেরকে, শিক্ষকদেরকে, বিচার বিভাগকে, পুলিশকে, মিলিটারিকে সবারই সমালোচনা করেন। তো তারা নিজেদের আত্মসমালোচনা করা উচিত। আর এখন যে পদ্ধতিতে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হোক, পরিবর্তন হলে অসুবিধা কি? তাহলে আদর্শ কি আর আপনি শুনেন, আপনি যখন 71-এর 71 সালে যে মুক্তিযুদ্ধের আদর্শ আর এই যে 2018 সালে, এটা কিন্তু একটা অনেক বড় যাত্রা। এটা কিন্তু ডটার অফ ডেমোক্রেসি থেকে কমি মাদার হওয়ার একটা যাত্রা হয়েছে, অনেক বড় ঘটনা ঘটে গেছে এর মধ্যে। অনেক ধন্যবাদ জানাব আবু আলম শহীদ খান, ডক্টর শামসুল আলম, ডক্টর জিয়াউর রহমান। সুপ্রিয় দর্শক, আমরা নির্বাচন কালে, তার আগে পরে, সমসাময়িক প্রতিষ্ঠানগুলোর দায় দায়িত্ব নিয়ে যেমন আলোচনা করছি, তেমন রাজনৈতিক দলের দায় দায়িত্ব নিয়ে আলোচনা করছি। রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা যেন ভুলে না যাই, সেই আচরণও কিন্তু নির্বাচনকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।